অবস্থা পরিবর্তনের দ্বিতীয় পর্বটা। এখানে আমরা যে কটা বিষয় দেখব তার প্রথমেই আসছে বাষ্পীভবন ও ঘনীভবন। বাষ্পীভবন তরল পদার্থে বাষ্পে পরিণত হওয়ার বা গ্যাসীয় অবস্থায় পরিণত হওয়ার ঘটনাটাকে বলা হয় বাষ্পীভবন। আর ঘনীভবন কোনটা? বাষ্প বা গ্যাসীয় অবস্থা থেকে পদার্থের পুনরায় তরলে পরিণত হওয়ার ঘটনাটাকে ঘনীভবন বলা হয়। বাষ্পীভবন দুই পদ্ধতিতে হতে পারে, একটাকে বলা হচ্ছে বাষ্পায়ন, ইভাপোরেশন, এবং স্ফুটন। আমরা এই বিষয়গুলোকে নিয়ে বিস্তারিত জানব। তার আগে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় প্রথমে জেনে নিই। প্রথম কথা, বাষ্পীভবনের হার। বাষ্পীভবনের হার মানেটা কি না, প্রতি সেকেন্ডে যে পরিমাণ বা যে ভর, তরলের যে ভর বাষ্পে পরিণত হচ্ছে, প্রতি সেকেন্ডে তরলের যে ভর বাষ্পে পরিণত হচ্ছে সেটাকে আমরা বলছি বাষ্পায়নের হার। আর বাষ্প আমরা কি দেখতে পাই? তুমি যখন ভাবো না এই গ্রীষ্মের দিনে শ্বাস প্রশ্বাস চালাচ্ছ, দেহ থেকে বাষ্প শ্বাস প্রশ্বাসের সাথে বেরিয়ে আসছে, নিঃশ্বাসের সাথে বেরিয়ে আসছে বাষ্প, তাকে তুমি দেখতে পাচ্ছ? অথচ ভাবো অতি ঠান্ডার দিন, প্রচন্ড শীতের দিন, তোমার নাক দিয়ে মুখ দিয়ে বাতাস বেরিয়ে আসার সাথে সাথে ধোঁয়ার আকারের একটা পদার্থ বেরিয়ে আসে, যেটাকে আমরা বলিটা কি, জলীয় বাষ্প। মাথায় রেখো, সাধারণ উষ্ণতায় বাষ্পকে দেখা যায় না, তাহলে আমরা ধোঁয়ার মতো ফুটন্ত জল থেকে কি বেরোতে দেখি? বাষ্পটাই বেরোয়। কিন্তু বাইরে বেরিয়ে আসার পর পরিবেশের উষ্ণতা অপেক্ষাকৃত কম থাকলে সেগুলো ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয়। তখন তার উপর যদি আলো পড়ে, তখন বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে আলো। সেই আলো চোখে এলে আমরা জলীয় বাষ্পগুলোকে সাদা দেখি। মাথায় রেখো, জলের বাষ্প একে খালি চোখে দেখা যায় না। তার মানে কোনো পাত্র থেকে যখন জলীয় বাষ্প বেরোচ্ছে বলে সাদা ধোঁয়ার আকারে যেটা দেখি, সেটা আসলে ঘনীভূত বাষ্প, ছোট ছোট জলকণা। বাষ্পীভবনের প্রথম ধাপ বাষ্পায়ন। যে কোনো উষ্ণতায় তরলের উপরিতল বা তরলের মুক্ত পৃষ্ঠ থেকে তরলের ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বাষ্পীভবন বলে। একটা কথা মাথায় রেখো, কোন পদার্থ কঠিন অবস্থার গ্যাসীয় অবস্থার মাঝে তার তরল অবস্থা, এই অবস্থাটা একটা বিস্তৃত উষ্ণতার মধ্যে থাকে। কি বোঝাতে চাইলাম? বিশুদ্ধ বরফ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গলে তরলে পরিণত হয়, মানে জলে। আর ওদিকে বাষ্পে পরিণত হয় 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। তাহলে 0 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার মধ্যে প্রায় সকল উষ্ণতাতেই, প্রায় কেন সমস্ত উষ্ণতাতেই, অর্থাৎ 0 থেকে 100-র মধ্যে সব উষ্ণতাতেই জল ধীরে ধীরে বাষ্পে পরিণত হয়। সুতরাং বাষ্পায়ন কোন একটা নির্দিষ্ট উষ্ণতাতে ঘটছে এভাবে বলা যাবে না। যে কোনো পদার্থ যতক্ষণ সে তরল অবস্থায় থাকে, তার পরিবেশে মুক্ত পৃষ্ঠ, অর্থাৎ একটা পাত্রে যদি তরল রাখি, সেই তরলের যে পৃষ্ঠটা পরিবেশের সাথে, পরিবেশের ক্ষেত্রে উন্মুক্ত, সাধারণত উপরিতল বলে থাকি, সেখান থেকে তরলের ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকেই বাষ্পায়ন বলে। এখন সমস্ত তরলের ক্ষেত্রে, সমস্ত পরিস্থিতিতে তরল একইভাবে বাষ্পায়িত। একইভাবে বলতে, প্রতি সেকেন্ডে তরলের যে ভর বাষ্পে পরিণত হবে সেটা কতগুলো শর্তের উপর নির্ভর করে। অর্থাৎ সোজা কথা, বাষ্পায়নের হার
কতগুলো বিষয়ের উপর নির্ভর করে। যে কোনো তরলের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। এসো এবার দেখি বাষ্পায়নের হার কি কি বিষয়ের উপর নির্ভর করে। প্রথমে আমরা যেটা পাব সেটা হলো উষ্ণতা। নির্ভরতার মধ্যে প্রথম যে শর্তটা পাচ্ছি উষ্ণতা। তরলের বাষ্পায়নের হার সেই তরলের উষ্ণতার উপর নির্ভর করে। তুমি একবার ভাবো না তোমার সাধারণ বুদ্ধি দিয়ে, যে একটা পাত্রে এরকম অভিন্ন দুটো পাত্র নিলে সেই অভিন্ন দুটো পাত্রে সম পরিমাণে তরল রাখলে, যে তরলটা রাখলে তার উপরিপৃষ্ঠের ক্ষেত্রফল দু পাত্রের ক্ষেত্রেই এক। এবার একটা পাত্রকে করলে কি, তোমার ঘরের ভিতরে মেঝেতে রেখে দিলে দিনের বেলায়, ঠিক একই সময়ে দ্বিতীয় পাত্রটাকে বাড়ির ছাদের মাথায় রাখলে, ছাদে রাখলে, যেখানে কিনা সূর্যের আলো প্রচুর। এইবার ঘন্টাখানেক অপেক্ষা করলে তোমাকে যদি জিজ্ঞাসা করি, বলো দেখি কোন জলটা দ্রুত বাষ্পে পরিণত হবে, খুব স্বাভাবিক উত্তর আসবে যেটা রোদে রাখা আছে, যেটা সূর্যের আলোয় ঘরের তুলনায় বেশি উত্তপ্ত পাত্র, যেটা অর্থাৎ যার জলটা বেশি গরম হয়ে পড়েছে, তার বাষ্পায়নের হার বেশি হবে। কারণ বাষ্পে পরিণত হওয়ার জন্য প্রয়োজনীয় তাপ সে মানে ওই জল সূর্যের আলোর জন্য, তাপের জন্য বেশি পরিমাণে সংগ্রহ করতে পারছে। পরবর্তী যে আমরা পয়েন্টটায় যাব, উষ্ণতা ছাড়া এর পরের পয়েন্ট হচ্ছে উপরিতলের ক্ষেত্রফলের উপর। উপরিতলের ক্ষেত্রফলের উপর। এখন দেখো, তরল তার যে পৃষ্ঠটা পরিবেশে উন্মুক্ত থাকে, সেই পৃষ্ঠটার ক্ষেত্রফল যত বেশি হবে বাষ্পায়নের হার তত বাড়বে। তুমি একবার ভাবো, এক গ্লাস গরম দুধ তোমাকে খেতে বলা হয়েছে, তুমি ঠিক স্কুল বেরোবে বা অন্য কোথাও বেরোবে, খুব তাড়াতাড়িতে আছো। এমন সময় তোমার মা করেন কি, একটা চওড়া মুখোলা পাত্রে সেই দুধটাকে ঢেলে দেয়। এখন এই গ্লাসের তুলনায় ওই পাত্রের মুখের ক্ষেত্রফলটা যথেষ্ট বেশি, তার ফলে এখান থেকে তরল বাষ্পে পরিণত হওয়ার হারটাও তুলনায় গ্লাসের তুলনায় চওড়া মুখোলা পাত্রে বেশি। আর ওই তরল বাষ্পীভূত হওয়ার সময় প্রয়োজন যে তাপ, লিন তাপ, তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার জন্য যে তাপ দরকার, সেই তাপটা তরল নিজের দেহ থেকে কিছুটা পরিবেশ থেকে সংগ্রহ করে। ফলে ওই তরল দ্রুত বাষ্পীভূত হয় এবং তরলটাকেও শীতল করে তোলে। বাষ্পায়নের হার শুধুমাত্র তরলের উপরিতলের ক্ষেত্রফল নয়, আর্দ্রতার উপরও নির্ভর করে। আর্দ্রতার উপর কিভাবে নির্ভর করে? তোমার রোজকার জীবনের যে অভিজ্ঞতা, তুমি তো নিশ্চয়ই দেখেছো যে একটা ভিজে জামা কাপড় বর্ষাকালে যত দ্রুত শুকিয়ে যায়, শীতকালে তার থেকে আরো দ্রুত। যদি ঘুরিয়ে বলি, বর্ষাকালে একটা ভিজে জামা কাপড় এমনিতে শুকোতে দেরি হয়, আর শীতকালে সেই জামা কাপড়ই কত দ্রুত শুকিয়ে যায়। একটাই কারণ, বর্ষাকালে বাতাসে যে জলীয় বাষ্প উপস্থিত থাকে তার পরিমাণটা যথেষ্ট বেশি। অপরদিকে শীতকালে হয় কি, বাতাসে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণটা কম থাকে। ফলটা কি হয়, যে বর্ষাকাল অপেক্ষা শীতকালে ভিজে জামা কাপড় দ্রুত দ্রুত শুকিয়ে যায়। আর্দ্রতার পর আসছি আমরা মাধ্যমের চলাচল। মাধ্যমের
চলাচল। তুমি তো প্রায় দেখেছো, স্কুল বেরোবে, খেতে বসেছো, মা গরম ভাতটা তোমায় সাজিয়ে দিয়েছে। গরম ভাতটা কিন্তু থালায় জড়ো করে দেন না, থালাতে চাড়িয়ে দেন, সঙ্গে তোমায় পাখার তলায় খেতে দেন। কিংবা ওই যে গরম দুধের কথা বললাম, চওড়া পাত্রে ঢেলে দেওয়ার পাশাপাশি বাতাসটাও তিনি করতে থাকেন, অথবা বাতাস দেবার ব্যবস্থাটা করেন। ব্যাপারটা কি দেখো, কোন পাত্রে যদি তরল থাকে বা পাত্রে যদি ঢেলে দেওয়া হয়, তার মুখের ক্ষেত্রফলটা যথেষ্ট বেশি হলো মানছি, কিন্তু দেখো এর উপরে যে বাতাসটা আছে, সেই বাতাসটা ওই তরল বাষ্পে পরিণত হলে সেই বাষ্পটা ধারণ করার একটা নির্দিষ্ট ক্ষমতা আছে। কি বলতে চাইছি, ধরো তরল বাষ্পীভূত হচ্ছে, তরল বাষ্পীভূত হয়ে ঠিক তরলের উপরে যে বাতাসটা আছে সেই বাতাসটায় সে জমা হচ্ছে। একটা সময় হবে কি, তরলের উপরে থাকা বাতাসটা ওই তরলের বাষ্প দ্বারা প্রায় পূর্ণ হয়ে যাবে, মানে বাতাসের ধারণ ক্ষমতা সর্বোচ্চ সীমায় পৌঁছে যাবে। একটা কথা এখানে ব্যবহার করা যেতে পারে, ওই বাতাসটা ওই তরলের বাষ্প দ্বারা প্রায় সম্পৃক্ত, মানে বাতাসটা যতটা তরল বাষ্প ধারণ করার ক্ষমতা সেই চূড়ান্ত সীমায় পৌঁছে যাবে। সেই সময়ে এই বাষ্প তরল থেকে নতুন করে তরলের অপর অণুগুলোকে বাষ্পে পরিণত হতে বাধা দেবে। তো এখন যদি মাধ্যম চলাচল করে, অর্থাৎ এই তরলের উপরে থাকা বাতাসটাকে কোনোভাবে যদি আমরা ঠেলে সরিয়ে দিতে পারি, সাধারণত পাখার বাতাস দিয়ে বা অন্য কোনো উপায়, তাহলে এখানে আবার ফ্রেশ এয়ার আসবে। সেই নতুন বাতাস তার ওই বাষ্প ধারণ করার ক্ষমতা যথেষ্ট বেশি, ফলে তরল থেকে বাতাস আরো দ্রুত বাষ্পীভূত হবে। ঠিক এই কারণটাই ফলো করা হয় গরম ভাত চালিয়ে দিয়ে হাওয়া করার মধ্যে। যে বাষ্পটা উঠে যেন ওখানে দাঁড়িয়ে না থাকে, বাতাস করলে সেটা সরে চলে যাবে, নতুন বাতাস আসবে, তার আবার জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বাড়বে। ফলে সেই তরল অথবা খাবারগুলো যেগুলো গরম থাকে সেগুলো কি করবে, সেখান থেকে দ্রুত বাষ্প বেরিয়ে যাবার ফলে ওই বাষ্প ওই তরল থেকে বা খাবার থেকে, যাই বলো না কেন, সেখান থেকে প্রয়োজনীয় তাপগুলো নেবে। ফলে খাবারটাও তাড়াতাড়ি শীতল হবে আর আমাদের দৈনন্দিন কাজে সুবিধেও হবে। পরবর্তী পয়েন্ট, বাষ্পায়নের বিষয় আর যে যে দিকের উপর নির্ভর করে সেটা হলো চাপ। তরলের উপর যদি বাতাস যে চাপটা দেয়, সেই চাপটাকে যদি কমিয়ে দেওয়া যায় তাহলেও বাষ্পায়নের হার বাড়ে। সাধারণত বাষ্পায়নের হার চাপ বাড়লে কমে যায়, আর চাপ কমলে সেই বাষ্পায়নের হার বেড়ে যায়। এবং শেষ পর্যন্ত আর একটা পয়েন্ট, সেটা হলো তরলের প্রকৃতি। অর্থাৎ সমস্ত শর্ত এক রাখলেও, সমস্ত শর্ত বলতে কি কি, তরলের প্রকৃতি। শর্ত বলতে পরিবেশের উষ্ণতা এক, তরলের উপরিতলের ক্ষেত্রফল এক, বাতাসের চলাচল হয়তো সব তরলের ক্ষেত্রেই করছে। দেখা যাবে বিভিন্ন তরলের বাষ্পায়নের হার বিভিন্ন। সাধারণ উষ্ণতায় যারা দ্রুত হারে বাষ্পীভূত হয় তাদেরকে আমরা উদ্বায়ী তরল বলি, যেমন হচ্ছে স্পিরিট, অ্যালকোহল। এই জাতীয় তরলগুলো সাধারণ উষ্ণতাতেই দ্রুত হারে বাষ্পীভূত হয়, এদের স্ফুটনাঙ্কও কম। আবার দেখো সর্ষের তেল, নারকেল তেল, এদের আবার স্ফুটনাঙ্ক বা এরা সাধারণ উষ্ণতায় অত দ্রুত হারে বাষ্পীভূত হয় না, অনুদ্বায়ী। সুতরাং যে সমস্ত তরল উদ্বায়ী প্রকৃতি তাদের বাষ্পায়নের হার যথেষ্ট। পদার্থকে তরল অবস্থায় কতক্ষণে পাই, অর্থাৎ উষ্ণতার কোন সীমার মধ্যে কোনো পদার্থকে তরল অবস্থায় পাই, না গলনাঙ্ক থেকে পদার্থের স্ফুটনাঙ্ক পর্যন্ত। আচ্ছা, আমি এই কথাটা বলছি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে রাখা পদার্থের ক্ষেত্রে। অর্থাৎ কোনো পদার্থকে যদি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে রাখা হয়, সে তরল অবস্থায় থাকে সাধারণত
গলনাঙ্ক, পদার্থটার গলনাঙ্ক থেকে স্ফুটনাঙ্কের মধ্যে। এখন জলের কথাই ধরো, জল 0°C থেকে 100°C মধ্যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ জল তরল অবস্থায় থাকে। এখন জলের বাষ্পায়ন ঘটে এই গোটা সীমাটার মধ্যে, উষ্ণতার এই গোটা সীমাটার মধ্যে, অর্থাৎ আমি বলতে চাইছি 0°C কি 1°C কি 10°, তুমি উষ্ণতার যে মানেই বলো না কেন, জল বাষ্পীভূত হতে থাকে। এখন কথা হলো এই বাষ্পায়ন ঘটার জন্য তো লিন তাপের প্রয়োজন, তাপের প্রয়োজন। তরল অবস্থা থেকে সে বাষ্পে যাচ্ছে। এই সময় তরল পদার্থের একক ভর অবস্থার পরিবর্তনের জন্য যে তাপ গ্রহণ করে, কথাটা মনে রাখবে, ভালো করে শুনবে, একক ভরের পদার্থ বাষ্পে পরিণত হওয়ার জন্য যে তাপ গ্রহণ করে সেটা বাষ্পায়নে লিন তাপ। আর এই লিন তাপ তরল যে উষ্ণতায় আছে সেই উষ্ণতার উপর নির্ভর করে। তরল 0 থেকে 100°C মতো মধ্যে যে কোনো উষ্ণতাতেই বাষ্পীভূত হতে পারে। এবার এসো দেখি, বাষ্পায়ন যদি ঘটতে থাকে তাহলে শৈত্যের সৃষ্টি হয়। এখন ঘটনাটা তো তুমি জানো, তরল তার উপরিতল থেকে যখন ধীরে ধীরে বাষ্পে পরিণত হতে থাকে তখন ঘটনাটাকে আমরা বলি বাষ্পায়ন। আর বাষ্পায়ন ঘটার সময় তরল বাষ্পীভবনের জন্য যে লিন তাপের প্রয়োজন হয় বা যে তাপটার দরকার হয় সেটা নেয় কোথা থেকে? নেয় সে তার নিজের দেহ থেকে অথবা তার চারিপাশের পরিবেশ থেকে বা পরিপার্শ্ব থেকে। এখন এই বাষ্পায়ন ঘটতে থাকলে যদি তরল তার নিজের দেহ থেকে তাপ হারায় তাহলে ধীরে ধীরে সে শীতল করে, পরিপার্শ্ব থেকে নিলে পরিপার্শ্বকেও শীতল করে। বাষ্পায়ন ঘটানোর জন্য যদি আলাদা করে তাপ প্রয়োগ না করা হয় তাহলে এই ঘটনাটা ঘটতেই থাকে। এখন এর প্রভাবটা আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে পড়তে পারে এসব কয়েকটা ঘটনার মধ্যে দিয়ে দেখি। হাতে কয়েক ফোঁটা স্পিরিট দিলে ঠান্ডা লাগে, নিশ্চয়ই তোমাদের অনেকেরই ইনজেকশন নেওয়ার তোমার অভিজ্ঞতাটা আছে। ইনজেকশন দেওয়ার আগে কি করে ডাক্তারবাবুরা? একটা তুলোতে কিছু একটা তরল মিশিয়ে দেহের যে স্থানটায় ইনজেকশন দিতে হবে সেখানটা ঘষে দেয়। ঘষে দেওয়ার পর সেই জায়গাটা একটু ঠান্ডা বলে মনে হয়, তো আর কিছু নয়, সেই স্পিরিট, ওই স্পিরিট একটা উদ্বায়ী তরল। হাতেই রাখো বা দেহের যে কোনো স্থানে যদি ঘষেই দেওয়া হয় সেই স্থান থেকে স্পিরিট দ্রুত হারে বাষ্পীভূত হয়। আর বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিন তাপ মূলত সে দেহ থেকে নেয়। ফলে ওই আক্রান্ত স্থান বা দেহের যে স্থানে তুমি স্পিরিট রেখেছো দিয়েছো সেই স্থানটা বেশ শীতল বলে মনে হয়। ঘামে ভেজা শরীরে পাখার তলায় দাঁড়ালে আরাম লাগে, এ তো খুব স্বাভাবিক ঘটনা। আমরা ছোট থেকে বড় হওয়ার সময় সব সময় দেখেছি পাখার তলায় দাঁড়ালে ঘামে ভেজা শরীর থাকলে আরাম লাগে। তো কেন লাগে না? পাখার তলায় দাঁড়ালে আমাদের সংলগ্ন বাতাসের চলাচলটা দ্রুত হয়, অর্থাৎ মাধ্যমের চলাচল বেড়ে যায়। এইবার দেহে জমে থাকা ঘাম দ্রুত হারে বাষ্পীভবন হতে থাকে, ঘামের দ্রুত হারে বাষ্পীভবন ঘটতে থাকে। আর বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিন তাপ পরিপার্শ্ব থেকে সে নিতে পারে সামান্য, কিন্তু অধিকাংশটাই সে দেহ থেকে নেয়। ফলে দেহ তাপ হারিয়ে শীতল হয়, আমাদেরও আরাম লাগে। পরবর্তী পরিস্থিতি, কাচের পাত্র অপেক্ষা মাটির কুজোতে জল বেশি ঠান্ডা থাকে। মাটির কুজোর গায়ে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, যেটা কাচ নির্মিত পাত্র কিংবা ধাতু নির্মিত পাত্রের গায়ে ওরকম সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে না। কাচ নির্মিত বা ধাতু নির্মিত পাত্রের মুখটা খোলা রেখে দিলে কেবলমাত্র জল ওই পাত্রের মুখ থেকেই বাষ্পীভবনের সুযোগ পায়। অপরদিকে কুঁজোর গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকার জন্য জল ওই ছিদ্র পথে বাইরে বেরিয়ে আসে এবং ওই
এই কারণে তুমি দেখবে মাটির কুঁজোয় জল রাখলে কুঁজোটার গাটা একটু ভেজা ভেজা লাগে। তো সেই গা থেকে ছিদ্র পথে বেরিয়ে আসা জল দ্রুত হারে বাষ্পীভূত হতে থাকে। আর বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনতাপ, কুঁজোর ভেতরে থাকা জল, কুঁজোর গা, পরিবেশ, এই তিন জায়গা থেকেই সে সংগ্রহ করে। ফলে কুঁজোর জল তাপ হারিয়ে শীতল হয়ে পড়ে। গ্রীষ্মকালে কুকুর জিভ বের করে হাঁপায়। মানব দেহে যেমন ঘাম হয়, কুকুরের দেহে সেরকম ঘাম হয় না। অথচ দেখো, ওদের দেহকে ঠান্ডা রাখার জন্য, শীতল রাখার জন্য, ঘাম বেরোলে আমাদের দেহটা শীতল হয় বেরিয়ে গেলে, কুকুরদের ক্ষেত্রেও তাই। তখন ওরা করে কি, বিশেষত গ্রীষ্মকালে, গরমের সময় তুমি লক্ষ্য করলে দেখবে তারা ছায়ার দিকে কোথাও একটা বসে জিভ বার করে হাঁপাচ্ছে। এই সময় হয় কি, জিভ থেকে জল দ্রুত হারে বাষ্পীভূত হতে থাকে পরিবেশে। আর বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনতাপ কুকুরের দেহ থেকে সংগ্রহ করে, ফলে কুকুরের দেহটা ঠান্ডা হয়। এই কারণে তারা জিভ বের করে হাঁপায়। এরকম নানা ঘটনা আছে। সেই ঘটনাগুলো আশা করি এই সমস্ত যেগুলো উদাহরণগুলো দিলাম, এগুলোর সাহায্য নিয়ে তুমি ওগুলো ব্যাখ্যা করতে পারবে। যেমন অনেকে বলে জ্বলন্ত কাঠে জল ঢেলে দিলে, মানে যেটা জ্বলছে সেই কাঠে জল ঢেলে দিলে কাঠটা তাড়াতাড়ি নিভে যায়। কারণটা কি? আর জ্বলন্ত কাঠে জল ঢাললে সেই জল দ্রুত হারে বাষ্পীভূত হয়। বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনতাপ কাঠ থেকে সংগ্রহ করে। ফলে এর ফলে হয়টা কি, কাঠ তার যে দহনাঙ্কে বা যে উষ্ণতায় জ্বলছে সেই কাঠের উষ্ণতা তার থেকে কমে যায়। ফলে কাঠ আর জ্বলে না, আগুন তার জ্বলে না। তাছাড়া কাঠের দহনে সাহায্য করে কে? অক্সিজেন। এখন জল আগুনের সংস্পর্শে এসে যে জলীয় বাষ্প তৈরি করে, সেটা ওই জ্বলন্ত কাঠের চারিদিকে একটা আবরণ তৈরি করে, যেটা নতুন করে অক্সিজেনকে আসতে বাধা দেয়। ফলে কাঠে নতুন করে আর আগুন ধরে না, বাধাপ্রাপ্ত হয় এবং খুব দ্রুত কাঠ নিভে যায়, জ্বলন্ত কাঠ নিভে যায়। এটা একটা কারণ। আবার দেখবে অনেক বাড়িতে, সরকারি অফিসে দেখা যায় তাদের জানালায় খসখস ঝুলিয়ে দেয়, নারকেল ছোবড়া দিয়ে নির্মিত কতগুলো মোটা কার্পেটের মতো পর্দা। সেই পর্দাগুলোকে আবার জলে ভিজিয়ে রাখা হয়। অনেকে দেখবে জলে ভেজানো পর্দা গ্রীষ্মকালে জানালায় ঝুলিয়ে রাখে। তো ওই পর্দার জল বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনতাপ ঘরের ভেতর থেকে, পরিবেশ থেকে সংগ্রহ করে। ফলে ভেতরের বাতাস, ঘরের ভিতরের বাতাস বিশেষ করে তাপ হারিয়ে শীতল হয়। এই জন্যে আমরা অনেক সরকারি অফিসে, আবার অনেক বাড়িতেও, গৃহস্থ বাড়িতেও এরকম খসখস ঝোলানো দেখি। আশা করি এই উদাহরণগুলো ব্যবহার করে তুমি অন্যান্য আরো যে বাষ্পায়নের শৈত্যের সমস্যা তুমি পাবে, সেগুলোকে খুব সহজেই সমাধান করতে পারবে। বাষ্পীভবনের দ্বিতীয় অংশ, স্ফুটন। তুমি যদি একটু খেয়াল করো, একটা পাত্রে কিছুটা জল নিয়ে তাকে যদি উনানে বসাও, গ্যাস বার্নারে বসালে, তুমি যদি লক্ষ্য করো কি করবে, দেখবে যে পাত্রে জল নিয়ে উনানে বসানো হয়েছে সেই পাত্রের গায়ে ছোট ছোট বায়ু বুদবুদ তৈরি হচ্ছে, যত উষ্ণতা তার বাড়ছে, এবং সেই বায়ু বুদবুদ গুলো জলের উপরিতলে উঠে যাচ্ছে এবং সেটা ফেটে যাচ্ছে। প্রথম দিকে প্রক্রিয়াটা ধীর গতিতে হবে। এইভাবে উষ্ণতাটা বাড়াতে থাকলে একটা সময় তুমি দেখবে এই বায়ু বুদবুদ গুলো বড় আকারে তৈরি হচ্ছে, জলের উপরিতলে আসছে, এসে সেটা ফাটছে, এবং জলটা আমরা যেটা দেখতে অভ্যস্ত, একটা টগবগ আওয়াজ করে সশব্দে লাফাচ্ছে জলের উপরিতলটা, এবং তার উপরিতল থেকে দ্রুত হারে বাষ্প বেরিয়ে আসছে। এই ঘটনাটাকে বলে স্ফুটন। অর্থাৎ তাপ প্রয়োগ করলে তরলের সমগ্র অংশ থেকে যখন তরল দ্রুত হারে বাষ্পীভূত হতে থাকে। বাষ্পায়নের কথাটা মাথায় রেখো।
কেবলমাত্র পরিবেশে উন্মুক্ত পৃষ্ঠ বা তরলের উপরিতল থেকে তরল যখন ধীরে ধীরে বাষ্পীভূত হয় এবং যে কোনো উষ্ণতায়। স্ফুটন ঘটনাটায় সেটা ঘটে না। তরলের সমগ্র তল থেকে, সমগ্র অংশ থেকে তরল যখন প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে একটা নির্দিষ্ট উষ্ণতায় দ্রুত হারে বাষ্পীভূত হতে থাকে, তখন সেই ঘটনাটাকে স্ফুটন বলা হয়। এখন নির্দিষ্ট চাপে যে উষ্ণতায় কাণ্ডটি ঘটে সেটাকে বলা হয় স্ফুটনাঙ্ক। এখন স্ফুটনাঙ্ক কাকে বলে? নির্দিষ্ট চাপে যে উষ্ণতায় তরলের সমগ্র অংশ থেকে তরল দ্রুত হারে বাষ্পীভূত হতে থাকে, সেই উষ্ণতাটিকে ওই চাপে তরলের স্ফুটনাঙ্ক বলে। আর ঘটনাটা যদি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে হতে থাকে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় তরলের স্ফুটন শুরু হয় এবং স্ফুটন প্রক্রিয়া চলাকালে তরলের উষ্ণতার কোনরূপ পরিবর্তন ঘটে না, সেই উষ্ণতাটিকে ওই তরলের স্বাভাবিক স্ফুটনাঙ্ক বা অনেকে স্ফুটনাঙ্ক বলে থাকেন। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে তরলের স্ফুটনাঙ্কটাকেই স্বাভাবিক স্ফুটনাঙ্ক বা প্রচলিত কথায় স্ফুটনাঙ্ক বলি। যেমন আমরা যদি বলি জলের স্ফুটনাঙ্ক কত, তার মানে আদতে আমরা ওই স্বাভাবিক স্ফুটনাঙ্কের কথা বলি। বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। যদি এটা ইথার হয় তাহলে সেটা 35 ডিগ্রি সেলসিয়াস। স্ফুটনাঙ্ক তরলের অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। তো স্ফুটনাঙ্ক তরলের কি কি বিষয়ের উপর নির্ভর করে? প্রথমেই আসছে তরলের প্রকৃতি, তরলের দ্রবীভূত পদার্থের উপস্থিতি এবং তরলের উপরে প্রযুক্ত চাপ। আমরা প্রতিটা বিষয়কে নিয়ে আলাদা আলাদা করে আলোচনা করব। তো যে যে বিষয়গুলোর উপর নির্ভর করে সেগুলো হলো তরলের প্রকৃতি, তরলের দ্রবীভূত পদার্থের উপস্থিতি, তরলের উপরে ক্রিয়াশীল চাপ। প্রথমে তরলের প্রকৃতি। তরল যত উদ্বায়ী প্রকৃতির হবে তার স্ফুটনাঙ্ক তত কম হবে। উল্টো দিকে অনুদ্বায়ী প্রকৃতির হলে স্ফুটনাঙ্কটা বেশি হয়। তুমি সচরাচর লক্ষ্য যদি করো, ইথার, তার স্ফুটনাঙ্ক 35 ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে জল, তার 100 ডিগ্রি সেলসিয়াস। পারদ, তার প্রায় 357 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং তরলের প্রকৃতি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে স্ফুটনাঙ্ক তরলের প্রকৃতির উপর নির্ভর করে। অর্থাৎ বাকি যে সমস্ত শর্তগুলো আছে সেগুলো যতক্ষণ স্থির থাকবে, মানে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, তরলের দ্রবীভূত পদার্থ এসব যখন থাকবে না, সেই অবস্থায় বিশুদ্ধ তরলগুলোর ক্ষেত্রে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে থাকাকালীন ইথারের 35 ডিগ্রি, জলের, বিশুদ্ধ জলের 100 ডিগ্রি সেলসিয়াস, ওদের ক্ষেত্রে যে স্ফুটনাঙ্কটা থেকেই যায় সেটা হলো 357 ডিগ্রি সেলসিয়াস। এবার আসছি তরলের প্রকৃতির পরের পয়েন্ট, তরলের দ্রবীভূত পদার্থের উপস্থিতি। খেয়াল করেছো নিশ্চয়ই, মা যখন ডিম সিদ্ধ বাড়িতে করতে দেন অনেক সময় দেখা যায় যে বাটিতে জল দিয়ে তার মধ্যে খানিকটা লবণ ফেলে দিলেন, দিয়ে তারপর ডিমটা সিদ্ধ করতে দিলেন। এখন কথা হলো ওই লবণ তো আর ডিমের খোলা ভেদ করে ভেতরে ঢোকে না, তবে দিলেন কেন? আর কিছু নয়, বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। যদি জলে খানিকটা লবণ মেশানো হয় তাহলে তার স্ফুটনাঙ্ক 100 থেকে বেড়ে প্রায় 110 পর্যন্ত যেতে পারে, বা অপদ্রব্যের উপর ভিত্তি করে সেই টেম্পারেচারটা আরো বাড়ানো সম্ভব। তার মানে অপদ্রব্য মিশ্রিত থাকলে জলের স্ফুটনাঙ্ক বাড়ে। এখানে আর একটা কথা তোমাকে স্মরণ করিয়ে রাখি, অনেক সময় আমরা যখন কোনো থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক নির্ণয় করি, সেই ঊর্ধ্ব স্থিরাঙ্ক নির্ণয় করার সময় পারদ কুণ্ডটা জলের মধ্যে নিমজ্জিত রাখা হয় না। অর্থাৎ জল প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে উষ্ণতায় ফুটতে থাকে
সেই উষ্ণতাটা নির্ণয় করবার সময় পারদ কুণ্ডকে সর্বদা স্ট্যান্ডের সাহায্যে জলের ওপরে রাখা হয়। কেন না, জলে কোনো অশুদ্ধি থাকলেও থাকতে পারে, ফলে সেই অশুদ্ধি মিশ্রিত থাকলে জলের স্ফুটনটা 100 ডিগ্রির ওপরে হবে। কিন্তু ফুটন্ত জল থেকে যে জলীয় বাষ্প বেরোবে, সেই জলীয় বাষ্পের উষ্ণতা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে জল থেকে যে উষ্ণতাটা জলীয় বাষ্পটা বেরোবে, সেটার উষ্ণতা সর্বদা 100 ডিগ্রি সেলসিয়াসেই থাকবে। সুতরাং এরকম পরিস্থিতিতে যে থার্মোমিটারের ঊর্ধ্বস্থিরাঙ্ক নির্ণয় করতে হচ্ছে, তখন কিন্তু পারদকুণ্ড ফুটন্ত জলের ওপরে রাখা হয়, জলে নিমজ্জিত রাখা হয় না। এ তো গেল তরলে দ্রবীভূত পদার্থের উপস্থিতি। আমরা এবার মূল অন্য আর একটা যে বৈশিষ্ট্য, সেটা বিষয়ে আলোচনা করব। তরলের উপর চাপ। দেখা গেছে তরলের চাপ বৃদ্ধি করলে তার স্ফুটনাঙ্কটা বাড়ে, আবার অন্যদিকে চাপ কমালে তরলের স্ফুটনাঙ্ক কমে। প্রথমে আমরা তরলের উপর চাপ কমালে স্ফুটনাঙ্ক কমে এর একটা পরীক্ষা এবং এটা ব্যবহারিক জীবনে কোথায় প্রয়োগ করা হয় সেই বিষয়ে আলোচনা করব। চাপ স্থির এই অবস্থায় তরল যখন বাষ্পে পরিণত হয়, তখন সে আয়তনে বাড়ে। এখন ধরো তরলের উপর যদি আমরা চাপ বাড়িয়ে দিই, যখন সে বাষ্পে পরিণত হচ্ছে, তখন তার আয়তন বৃদ্ধিটা, তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার সময় চাপটা বাড়ানো থাকলে আয়তন বৃদ্ধিটা বাধাপ্রাপ্ত হয়। ফলে হয় কি, তার বেশি শক্তির প্রয়োজন হয়ে পড়ে, ফলে তরলের স্ফুটনাঙ্কটা যায় বেড়ে। অপরদিকে তরল যখন বাষ্পে পরিণত হচ্ছে, সেই সময় ক্রিয়াশীল চাপটাকে যদি আমরা কমিয়ে দিই, তাহলে আমরা তরল থেকে বাষ্পে পরিণত হবার জন্য আয়তনের বৃদ্ধিটার সুবিধা করে দিই, সেই জন্যে তার স্ফুটনাঙ্ক যায় কমে। ফ্রাঙ্কলিনের একটা খুব সুন্দর পরীক্ষা আছে। একটা গোলতল ফ্লাস্ক নেওয়া হয়েছে, তাতে কিছুটা জল দেওয়া হয়েছে, আর মুখে একটা কর্কের মাধ্যমে একটা থার্মোমিটার প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে। এবার ব্যবস্থাটা, প্রথম দিকে ভালো করে খেয়াল রেখো, প্রথম দিকে এখানে একটা খোলা নলের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে কিনা ভেতরের জলটা বায়ুমণ্ডলীয় চাপে, সাধারণ বায়ুমণ্ডলীয় চাপে থাকতে পারে। এবার বার্নার দিয়ে উত্তপ্ত করা হয়েছে। উত্তপ্ত করার ফলে হয়েছে কি, ভেতরের জল আস্তে আস্তে ধীরে ধীরে তার উষ্ণতাটা 100 ডিগ্রি সেলসিয়াসে যখন পৌঁছেছে এবং ফুটতে শুরু করেছে, আর এই বাষ্প থার্মোমিটারের পারদকুণ্ড যখন ছোঁবে, তখনই দেখা যাবে টেম্পারেচার তার 100 ডিগ্রি সেলসিয়াসে, যখন এটা খুব ভালো মাত্রায় ফুটতে শুরু করবে। এরকম অবস্থায় এই খোলা নল বা পাইপটা প্রথমে পাত্র থেকে অপসারণ করা হয়েছে এবং এমন ব্যবস্থা করা হয়েছে যেন সেটা বায়ু নিরুদ্ধ অবস্থায় রাখা যায়। এবার বার্নার দিয়ে তাপ প্রয়োগ করা বন্ধ করে ফ্লাস্কটাকে এভাবে উল্টে ধরা হয়েছে। যখনই বার্নার সরানো হবে, তখনই তরলের স্ফুটনটা যাবে থেমে। এমন অবস্থায় আমরা কিছুক্ষণ যদি রেখে দিই, দেখবো জলের উষ্ণতাটা 100 ডিগ্রি সেলসিয়াস থেকে কিছুটা নেমে এসেছে। উদাহরণস্বরূপ ধরেই নাও 95 ডিগ্রি সেলসিয়াসে আছে, 95 ডিগ্রি সেলসিয়াস। এমন অবস্থায় বরফ জলে সিক্ত কোনো স্পঞ্জ বা ভেজা ন্যাকড়া বা কাপড়, যাই হোক না কেন, সেটাকে যদি এই আমরা গোলতল ফ্লাস্কের ওপর চেপে ধরি, তাহলে দেখব এই ভিতরের জল ওই অল্প উষ্ণতাতে 95 বা তারও কম হতেও পারে, সেই উষ্ণতাতেই এটা আবার ফুটতে শুরু করেছে। কেন এই ঘটনাটা ঘটে? না,
বরফ ভেজানো জল বা শীতল জলও বলতে পারো, শীতল জলে ভেজানো এই স্পঞ্জ এর ভিতরে থাকা জলীয় বাষ্পকে ঘনীভূত করে জলে পরিণত করে। তাহলে এর অংশে ভেতরে শূন্যতার সৃষ্টি হয়, ফলে ভেতরে চাপ যায় কমে, তখন জল দ্রুত হারে বাষ্পীভূত হতে থাকে, মানে তার স্ফুটন শুরু হয় এবং সেই শূন্য স্থানটা পূরণ করবার চেষ্টা করে। এটা চাপ কমিয়ে স্ফুটনাঙ্ক কমানো, এটার একটা প্রকৃষ্ট উদাহরণ হতে পারে। ব্যবহারিক জীবনে চাপ কমালে স্ফুটনাঙ্ক কমে, এর প্রয়োগ আছে বহু। এসো আমরা এর পরবর্তী প্রয়োগটা, চাপ কমলে স্ফুটনাঙ্ক কমে। আমরা এই নীতিটাকে প্রয়োগ করে পাহাড়ের উচ্চতা পরিমাপ করতে পারি। আমি এখন তোমাকে দুটো পদ্ধতি দেখাবো। সাধারণভাবে দেখা গেছে যদি উচ্চতা 300 মিটার বৃদ্ধি পায়, তাহলে 300 মিটার উচ্চতা যদি বৃদ্ধি পায় তাহলে উষ্ণতা বা জলের স্ফুটনাঙ্ক, উষ্ণতা তো বললে হবে না, জলের স্ফুটনাঙ্ক সেটা 1 ডিগ্রি সেলসিয়াস পরিমাণে হ্রাস পায়। এখন পরীক্ষা করে দেখা গেছে দার্জিলিং এ জল 93.6 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উঠতে শুরু করে। তাহলে এবার বোঝো ব্যাপার, সমুদ্রতল বা সমুদ্রপৃষ্ঠ মানে সমতল বা সমুদ্রপৃষ্ঠ, সেখানে তো জল 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফোটে। তাহলে স্ফুটনাঙ্কের কতটা তফাৎ হয় দার্জিলিং আর সমুদ্রপৃষ্ঠ? না, 100 বিয়োগ 93.6 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমরা এটাকে বলতে পারি প্রায় 6.4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 300 মিটার উচ্চতা বৃদ্ধি পেলে 1 ডিগ্রি সেলসিয়াস স্ফুটনাঙ্ক হ্রাস পায়। তাহলে এতটা হ্রাস পেয়েছে, তাহলে দার্জিলিং এর উচ্চতা সমতল থেকে কত হবে? না, 6.4 গুণিতক 300 এত মিটার করলে কত পাবো? 3 4 12 19। তাহলে এইভাবেও আমরা বার করতে পারি পাহাড়ের উচ্চতাটা কত হবে। দ্বিতীয় যে পদ্ধতি সেটা কি, ধরো কোনো একটা পাহাড় এই উচ্চতা, পাহাড়ের পাদদেশ থেকে শীর্ষদেশ স্ফুটনাঙ্কের পার্থক্য θ ডিগ্রি সেলসিয়াস। এখন 2.7 সেমি Hg এই পরিমাণ যদি চাপ হ্রাস পায়, তাহলে স্ফুটনাঙ্ক, জলের স্ফুটনাঙ্ক সেটা 1 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পায়। তাহলে এবার ভেবে দেখো, পাহাড়ের পাদদেশ আর শীর্ষদেশ তার মধ্যে স্ফুটনাঙ্কের পার্থক্য θ ডিগ্রি। তাহলে পারদস্তম্ভের চাপের ভিত্তিতে পার্থক্যটা কত হবে? সেটা যদি H সেমি Hg ধরি, কতটা? θ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, অর্থাৎ স্ফুটনাঙ্ক θ ডিগ্রি সেলসিয়াস পরিমাণ হ্রাস পাওয়ার জন্য, তাহলে আমরা তো লিখতে পারি θ ইন্টু 2.7 সেমি Hg। 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য 2.7 সেমি Hg তোমার চাপ হ্রাস পায়, অর্থাৎ স্ফুটনাঙ্ক 1 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেলে চাপ হ্রাস পাবে 2.7 সেমি Hg। তাহলে স্ফুটনাঙ্ক যদি θ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায়, তাহলে যদি চাপ H সেমি Hg হ্রাস পায়, তাহলে আমরা এটা লিখতে পারি। এখন এখানে ক্যাপিটাল H সেমি দীর্ঘ বায়ুস্তম্ভ দাঁড়িয়ে আছে। এখন ওখানে এই স্থানটায় বাতাসের গড় ঘনত্ব যদি D হয়, তাহলে আমরা কি লিখতে পারি? ওই বায়ুচাপ HdG ইজিক্যাল টু H সেমি পারস্তম্ভের চাপ। তাহলে H সেমি পারস্তম্ভের চাপ কত? H ইন্টু 13.6 ইন্টু G। তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করেও পাহাড়ের উচ্চতা অনায়াসে নির্ণয় করতে পারি। চাপ কমালে স্ফুটনাঙ্ক কমে, আমাদের ব্যবহারিক জীবনেও এর প্রয়োগ আছে। কোথায় কোথায়? দেখো, কনডেন্সড মিল্ক
মানে ঘন দুধ, এটা তৈরি করতে গিয়েও চাপ কমিয়ে সেখানে পাসপাইনের হার বাড়ানো হয়। এটা 1 নম্বর। 2 নম্বর, গ্লিসারিন আর জলের মিশ্রণ থেকে গ্লিসারিনকে পৃথক করবার সময় চাপ কমানো হয়। তোমার চিনি, সেটা প্রস্তুত করবার সময় চিনির জলীয় দ্রবণে সেখানেও চাপ কমিয়ে বাষ্পায়নের হার বাড়িয়ে চিনিটা প্রস্তুত করা হয়। একটা মজার ঘটনা আছে, চাঁদ, সেখানে বায়ুমণ্ডল নেই। চাঁদে যদি কোনো জলের পাত্র খুলে রাখা হয় তাহলে কি হবে? সেখানে বাতাস না থাকার জন্য পাত্রস্থ জল দ্রুত হারে বাষ্পীভূত হবে, আর দ্রুত হারে বাষ্পীভূত হবার সময় প্রয়োজনীয় দিনতাপ সে জলের মধ্যে থেকে গ্রহণ করবে। এখন পাত্রের অবশিষ্ট জল, যেটা বাষ্পে পরিণত হচ্ছে না, সে ক্রমাগত তাপ হারাতে হারাতে পরিশেষে কিন্তু সে যেটুকু অবশিষ্ট থাকবে সেই জল বরফে পরিণত হতে পারে। তাহলে তরলের স্ফুটনাঙ্ক কমে। এখন আমরা চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক যে বাড়ে সে বিষয়টা দেখব। আমাদের অতি পরিচিত একটা যন্ত্রই বলছি, আমাদের প্রত্যেকের প্রায় বাড়িতে বাড়িতে রান্নাঘরে থাকে, প্রেসার কুকার। এখানে চাপ বাড়িয়ে জলের স্ফুটনাঙ্ককে বাড়ানো হয়। গঠন কিরকম? একটা মোটা দেওয়ালযুক্ত পাত্র, যে পাত্রটা একটা রাবারের ব্যান্ড বলা যেতে পারে, তার মাধ্যমে বায়ু নিরুদ্ধ ভাবে আটকানো থাকে। উপরের যে ঢাকনাটা, সেখানে থাকে একটা ছিদ্রযুক্ত দীর্ঘ নল, এবং এই নলটার মুখে চেপে বসতে পারে এমন একটা ছোট্ট অংশ, যেটাকে আমরা হুইসেল বলে থাকি, যার মাথার দিকটা কতকটা পিন টাইপের। এটা নেবেলে এই পিন অংশটা গোল ছিদ্র পথে চেপে বসে। আর এখানে হাতল আছে, আর এই জায়গায় আছে যেটা, সেটা নিরাপত্তা ভাল্ব বা সেফটি ভাল্ব। নিশ্চয়ই লক্ষ্য করেছো, মায়েরা যখন এটা রান্নার কাজে ব্যবহার করেন, সবার আগে করেন কি, এই ছিদ্রপথগুলো যাতে পরিষ্কার থাকে, উন্মুক্ত থাকে, সে ব্যাপারে তারা আগে সচেতন হয়ে নেন বা সতর্ক হয়ে নেন। এরপর প্রেসার কুকারের ভেতরে যদি তরল হিসাবে জলই রাখা হয়, সেই জল রেখে ঢাকনাটাকে বায়ু নিরুদ্ধ ভাবে আটকে হাতলটাকে আটকে দেওয়া হয়। এরপর কি হয়, এই জল তাপ পেয়ে ক্রমশ উত্তপ্ত হতে থাকে। জল থেকে বাষ্প ওই জায়গায় জমতে থাকে, তারা এই ছিদ্রপথে বাইরে বেরোতে পারে না, কারণ এই তীক্ষ্ণ অংশটা এই নলটাকে চেপে বসে থাকে। এর ভরটা একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মানে এর ওজনটার জন্য এই গর্ততে চেপে বসে থাকে। ওজনটা এমন ভাবে নিয়ন্ত্রিত করা হয় যাতে ভিতরের যে জলীয় বাষ্পটা সঞ্চিত হয় তার চাপ যেন বায়ুমণ্ডলীয় চাপের 2 গুণ বা প্রয়োজনে তার বেশি যদি প্রয়োজন হয় সেরকম পরিমাণে বাড়তে পারে। আর যদি বায়ুমণ্ডলীয় চাপের 2 গুণ পরিমাণ এটা করে ফেলা যায়, তাহলে জল সেটা 120 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণতায় ফুটতে শুরু করে। মানে স্ফুটনাঙ্কটা 100 ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে 120 ডিগ্রি সেলসিয়াস হয়ে পড়ে। এরপরেও তাপ দেওয়া হতে থাকলে যদি অতিরিক্ত জলীয় বাষ্প আসে, তখন এই ছিদ্রপথে এই হুইসেলটাকে ঠেলে উঠে এই অংশ দিয়ে বেরিয়ে যায় অতিরিক্ত জলীয় বাষ্প। কোনো কারণে যদি এটা রুদ্ধ হয়ে যায় এই ছিদ্রপথ, তখন হয় কি, এই জমতে থাকা জলীয় বাষ্প প্রেসার কুকারটাকে ফাটিয়ে দিতে পারে। সেক্ষেত্রে কি করা হয়? সেক্ষেত্রে এই যে নিরাপত্তা ভাল্ব, সেটা খুলে গিয়ে ওই অতিরিক্ত জলীয় বাষ্পটাকে প্রেসার কুকার থেকে বার করে দেয়, দিয়ে দুর্ঘটনার হাত থেকে প্রেসার কুকারকে রক্ষা করে। সাধারণত এই যে আমি নিরাপত্তা ভাল্ব দেখিয়েছি, বিভিন্ন ধরনের তোমার বাড়িতে যে কুকার আছে সেটা তুমি দেখতে পারো। এখন নিত্য নতুন প্রেসার কুকার উঠছে, তাদের গঠন আলাদা হতেও পারে। আমি সাধারণত এটা দেখেছি, পুরোনো প্রেসার কুকার যেগুলো, সেগুলো হাতলের নিচেই সেফটি ভাল্বটা থাকে। আবার একটা কথা মাথায় রেখো, এই প্রেসার কুকারে যে আমরা রান্না করার সময় যে জলটা ব্যবহার করি, তার সাথে আমরা অপদ্রব্য মানে মশলাপাতি, লবণ বিশেষ করে
মিশিয়ে রাখি, যার ফলে তার স্ফুটনাঙ্ক আবার ওই অপদ্রব্য মেশানোর কারণেও বেড়ে যায়, চাপের কারণে তো বটে। তার ফলে খাদ্যদ্রব্য সুসিদ্ধ হয়, তার গুণাগুণটা বজায় থাকে। বিশেষত দেখবে পাহাড়ি অঞ্চলের লোকেরা, যেখানে চাপ কমার ফলে খোলা পাত্রে জলের স্ফুটনাঙ্কটা বেশ কম, তারাই বদ্ধ পাত্র বা প্রেসার কুকার ব্যবহার করে রান্না করতে বেশি স্বচ্ছন্দ বোধ করেন, অর্থাৎ সেখানে তাদের এই প্রেসার কুকার ব্যবহার করাটা অনেক বেশি লাভদায়ক। এখন চাপ বাড়িয়ে স্ফুটনাঙ্ক বাড়ানোর এই রীতি আর কোথায় কোথায় প্রয়োগ করা হয়? কোনো হসপিটালে যখন ছুরি, কাঁচি ইত্যাদিগুলো কোনো অপারেশনের আগে পরিষ্কার করার প্রয়োজন হয়, তখন জলকে উচ্চ চাপে তার স্ফুটনাঙ্কটা নিয়ে গিয়ে তখন সেই উচ্চ চাপে রাখা জল থেকে বেরিয়ে আসা স্টিম, তারও উষ্ণতাটা বেশ বেশি হয়, 100°C অনেকটাই বেশি। সেই স্টিম দিয়ে ওই সমস্ত যন্ত্রপাতিগুলো, ছুরি, কাঁচি, তুলো ইত্যাদি যাই হোক না কেন, সেগুলোকে জীবাণুমুক্ত করা হয়। এছাড়া কি চাপ বাড়িয়ে স্ফুটনাঙ্ক বাড়িয়ে ফেলবার প্রয়োগ আর কোথায় হয়? যেমন দেখো, স্টিম ইঞ্জিন, সেখানে ওই উচ্চ চাপে জলের স্ফুটনাঙ্ক সেটা বাড়িয়ে যে স্টিমটা বেরিয়ে আসে, তার উষ্ণতা 100°C বেশ খানিকটা বেশি, প্রায় 200-র কাছাকাছি নিয়ে চলে যাওয়া হয়। আবার কাগজ তৈরি করবার সময় কস্টিক সোডা তার সাথে কাঠের গুঁড়োর মিশ্রণ ঘটিয়ে উচ্চ চাপে তাকে ফোটানো হয়, ফুটিয়ে কাগজের তৈরি করবার আগে যে মন্ডটা সেটা প্রস্তুত করা হয়। আবার অ্যালুমিনিয়ামের আকরিক থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের সময়, এটা একটা পদ্ধতি, অ্যালুমিনিয়াম নিষ্কাশনের সময় ওই আকরিক বক্সাইট একে কস্টিক সোডার মিশ্রণে প্রায় 6 বায়ুমণ্ডলীয় চাপে উত্তপ্ত করা হয়, অর্থাৎ স্ফুটনাঙ্কটাকে বাড়ানো হয়। অ্যালুমিনিয়াম নিষ্কাশনের এটা একটা ধাপ। এরকম বিভিন্ন ক্ষেত্রে স্ফুটনাঙ্ক বাড়িয়ে অর্থাৎ চাপ বাড়িয়ে স্ফুটনাঙ্ক বাড়ানোর পদ্ধতিকে আমরা ব্যবহারিক জীবনে প্রয়োগ করে থাকি। যেটা আলোচনা করতে চাইছি, বাষ্পীভবনে লিনতাপ আর ঘনীভবনে লিনতাপ। এসো এবার জেনে নিই কাকে বলে বাষ্পীভবনে লিনতাপ। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে কোন তরল পদার্থের উষ্ণতাকে তার স্ফুটনাঙ্কে স্থির রেখে বাষ্পীভবনের সময় প্রতি একক ভরে তরলে যে পরিমাণ তাপ প্রয়োগ করা হয়, তাকে ওই তরলটির বাষ্পীভবনে লিনতাপ বলে। জলের সিজিএস পদ্ধতিতে বাষ্পীভবনের লিনতাপ 537 ক্যালোরি প্রতি গ্রাম। অনেক সময় আমরা এটাকে বলেই থাকি, অঙ্কের ক্ষেত্রে অনেক সময় বলে থাকি 540 ক্যালোরি প্রতি গ্রাম। বিভিন্ন অঙ্কে এটা ব্যবহার করতে দেখবে। তাহলে এর অর্থ কি? অনেক রকম ভাবে তুমি এটাকে বলতে পারো। কিরকম? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ জলের উষ্ণতা 100°C স্থির রেখে বাষ্পীভবনের জন্য প্রতি গ্রামে 537 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে। তুমি এভাবেও বলতে পারো, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 100°C উষ্ণতায় 1 গ্রাম জলকে 100°C উষ্ণতার 1 গ্রাম জলীয় বাষ্পে পরিণত করতে হলে 537 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে। আবার এর এসআইএ তে মানটা কি? এসআইএ তে যে মানটা সেটা হলো 2.26 × 10⁶ জুল প্রতি কেজি। তো এটা ব্যাখ্যা করব কিভাবে? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে জলের উষ্ণতা 373 কেলভিনে স্থির রেখে
বাষ্পীভবনের জন্য, ওই জলকে বাষ্পীভবনের জন্য প্রতি কেজিতে 2.26 × 10⁶ জুল তাপ সরবরাহ করতে হবে। আগের মতোই বলতে পারো, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 1 কেজি পরিমাণ বিশুদ্ধ জল 373 কেলভিন উষ্ণতার 1 কেজি পরিমাণ বিশুদ্ধ জলকে ওই উষ্ণতাতে বলতে পারো, অথবা 373 কেলভিন উষ্ণতার 1 কেজি স্টিমে পরিণত করতে 2.26 × 10⁶ জুল তাপ প্রয়োগ করতে হবে। এবার আসছে ঘনীভবনে লীন তাপ। বাষ্পীভবনে তরল গ্যাসীয় অবস্থা বা বাষ্পে পরিণত হয়েছিল, তাহলে ঘনীভবনে কি হয়েছে? ঘনীভবনে বাষ্প তরলে রূপান্তরিত হয়েছে। তাহলে কিভাবে বলবো? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে কোনো গ্যাসীয় পদার্থের উষ্ণতাকে পদার্থটির স্ফুটনাঙ্কে স্থির রেখে ঘনীভবনের জন্য প্রতি একক ভর থেকে, গ্যাসীয় পদার্থটির প্রতি একক ভর থেকে যে পরিমাণ তাপ নিষ্কাশন করা হয় তাকে ওই পদার্থটির ঘনীভবনে লীন তাপ বলে। এবার আমি যেটা বলতে চাইছি, বিষয় পদার্থটা যদি জল হয়, বাষ্পীভবনে লীন তাপও যা, ঘনীভবনে লীন তাপও তাই। এখন এই বাষ্পীভবনের লীন তাপ সংক্রান্ত কয়েকটা সমস্যার কথা বলি। সমস্যাগুলো এরকম, যেমন আমরা বলে থাকি 100°C উষ্ণতার জল আর 100°C উষ্ণতার স্টিম কোনটি আমাদের দেহে বেশি জ্বালার সৃষ্টি করতে পারে? তুমি মনে রেখো, 100°C উষ্ণতার স্টিম আমাদের বেশি কষ্ট দিতে পারে বা চামড়াকে পুড়িয়ে দিতে পারে তুলনায় অনেক বেশি। কেন না? 100°C উষ্ণতার জল অপেক্ষা 100°C উষ্ণতার স্টিমে প্রতি গ্রামে 537 ক্যালোরি তাপ বেশি থাকে। তাই 100°C উষ্ণতার জল অপেক্ষা 100°C উষ্ণতার স্টিম বেশি প্রদাহ সৃষ্টি করতে পারে। আর একটা প্রশ্ন এরকম পাঠানো হয় বা বলাও হয় যে একটা বড় পাত্র আছে, বড় পাত্রে বেশ খানিকটা জল নেওয়া আছে, এইবার এই বড় পাত্রের ভিতরে আর একটা ছোট পাত্র রেখে তাতে খানিকটা জল দেওয়া হলো। এইবার বড় পাত্রটিকে বার্নারের সাহায্যে উত্তপ্ত করা হচ্ছে। প্রশ্ন হলো, এই ছোট পাত্রের জলটা ফুটবে কিনা? বার্নার থেকে তাপ পেয়ে বড় পাত্রের জলের উষ্ণতা 100°C যাবে এবং তারপর সেই জল ফুটতে শুরু করবে। এখন বড় পাত্রের জলের সংস্পর্শে থাকা ছোট পাত্রের জল, তারও উষ্ণতা 100°C পৌঁছাবে ঠিকই, কিন্তু ফুটবে না। অর্থাৎ এই জল বাষ্পে পরিণত হতে গেলে প্রতি গ্রামে 537 ক্যালোরি তাপ আরো বেশি প্রয়োজন, কিন্তু এও 100°C উষ্ণতায় আছে, বড় পাত্রের জল সেও 100°C উষ্ণতায় আছে। ফলে দুজনের মধ্যে ওই লীন তাপটার আদান প্রদান ঘটবে না। এরকম প্রশ্ন আরো করা হয় যে একটা পাত্রে জল আছে, তাতে 100°C উষ্ণতার স্টিম পাঠিয়ে তাকে ফোটানো সম্ভব কিনা। 100°C উষ্ণতার স্টিম কোনো পাত্রে রাখা জলের ভেতরে পাঠালে স্টিম থেকে তাপ নিয়ে জলের উষ্ণতা 100°C পৌঁছাবে ঠিক কথাই, কিন্তু পাত্রস্থ জলকে বাষ্পে পরিণত হতে গেলে প্রতি গ্রামে 537 ক্যালোরি তাপ আরো প্রয়োজন। এখন স্টিমের উষ্ণতাও 100°C, জলের উষ্ণতাও 100°C, ফলে স্টিম দুজনের উষ্ণতা সমান হয়ে যাওয়ার জন্য ওই বাষ্পীভবনের জন্য যে বাড়তি লীন তাপটা দরকার ওটা সরবরাহ করবে না, ফলে পাত্রস্থ জলকে ফোটানো সম্ভব নয়। অবস্থার পরিবর্তন সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা এখানে লেখা হয়েছে। 0°C উষ্ণতার 0.100 কেজি বরফের সাথে
40°C উষ্ণতার 0.100 কেজি জল মিশ্রিত করলে কি ঘটবে? এই বরফ আর জলের মধ্যে যে তাপের আদান প্রদান ঘটবে, সেখানে পাত্রকে রাখা হয়নি তাপ আদান প্রদানের জন্য, তাই পাত্রের কথা আমরা অঙ্কে উল্লেখ রাখবো না। এবার দেখো, যদি 40°C উষ্ণতার জলে আমরা বরফকে রাখি, কি ঘটতে পারে? তিনটে ঘটনা। প্রথম ঘটনা, জল যে তাপ বর্জন করবে তার সবটুকুই বরফ নেবে এবং সমস্ত বরফ গলে জলে পরিণত হবে। অর্থাৎ জলের বর্জন করা তাপ বরফকে গলানোর জন্য যে তাপ দরকার, দুটো সমান। শেষ পর্যন্ত বরফ গলে জলে পরিণত হবে এবং মিশ্রণের উষ্ণতা থাকবে 0°C। এটা 1 নম্বর। 2, জল যে তাপ বর্জন করবে সেই সমস্ত তাপ দিয়ে সমস্ত বরফটুকু গলবে না, আংশিক গলবে। আবার জল তার উষ্ণতা 40° থেকে হয়তো 20°C নামলো, ওই উষ্ণতার ব্যবধানে যে তাপ বর্জন করলো, এই বর্জিত তাপে সমস্ত বরফ গলে গেল। অর্থাৎ শুধু বরফটা গলে গেল তাই নয়, ওই বরফ গলা জলের উষ্ণতা 0°C থেকে বেড়ে 20°C পৌঁছালো। ধরে নিলাম আমি যে জল 40°C থেকে 20°C নামার ফলে জলের উষ্ণতাটা যে তাপ বর্জন করবে, ওই বর্জিত তাপে বরফ তো গলবেই, আবার বরফ গলা জলের উষ্ণতাও 0°C থেকে 20°C পৌঁছাবে। তাহলে এই ঘটনা তিনটে ঘটতে পারে। এখন তাহলে কোনটা ঘটবে এবং কোনটা ঘটলে অর্থাৎ আমরা অঙ্কের শেষ পর্যন্ত সিদ্ধান্তে কি করে পৌঁছাবো? পদ্ধতিটা দেখো। প্রথমে এসো বরফের কথা। এখন বরফ যদি সম্পূর্ণ গলে যায়, অর্থাৎ বরফ গলনের যতটা তাপ দরকার সেটার হিসেব দেখি। বরফের ভর কত? না, ভর বরফের হলো 0.100 কেজি। বরফ গলনের ঋণ তাপ, সেটা দেখো, ঋণ তাপ 80 × 4200 জুল প্রতি কেজি। তুমি বলতে পারো, এটা লিখে দিতে পারো। তাহলে গলনে প্রয়োজনীয় তাপ কত? গলনে প্রয়োজনীয় তাপ Q1 = m1L। তাহলে কত হবে সেটা? 0.10084,200 জুল। তার মানে হবে 33,600 জুল। তাহলে বরফকে যদি সম্পূর্ণ গলাতে হয় এত তাপ দরকার। এখন এই তাপটা জলের উষ্ণতা 40° থেকে 0°C পৌঁছালে সেটা সরবরাহ করতে পারে কিনা, বেশি করে না কম করে, সেটা আগে দেখি। জল, তাহলে ভর কত? 0.100 কেজি। উষ্ণতাটা কতটা পরিবর্তন হবে? উষ্ণতার পরিবর্তন যেটা হবে θ2 - θ1, সেটা হলো 40 - 0, 40°C। আপেক্ষিক তাপ S 4200 জুল প্রতি কেজি প্রতি ডিগ্রি সেলসিয়াস।
তাহলে কতটা তাপ বর্জন করবে? বর্জিত তাপ Q2 ইজিক্যাল টু M2S θ2 মাইনাস θ1। M2 মানে কত? 0.100 গুণিতক 4200 গুণিতক 40। তাহলে হিসেব করে দেখো কি হয়। তার মানে 16,800 জুল। তার মানে জলের উষ্ণতা 40 থেকে 0-তে এলে 16,800 জুল তাপ বর্জন করতে পারবে। অথচ বরফ গলাতে দরকার কত? 33,600। তার মানে এর ডবল। তাহলে বরফ কি গলবে? সমস্ত বরফটা গলাতেই পারবে না ওই তাপ, তাহলে তার একটা অংশ গলবে। এখন দেখি ওই বরফের কতটা অংশ গলবে। তার মানে আমাকে এখানে এবার করতেটা হবেটা কি? আমরা এখানে এবার একটা সিদ্ধান্ত নেব। কি সিদ্ধান্ত নেব? না, আমরা বলবো যেহেতু Q1 গ্রেটার দ্যান Q2, তাই সমস্ত বরফ গলবে না। তাই সমস্ত বরফ গলবে না। ধরি m কেজি বরফ গলবে। তাহলে দেখো ওই m কেজি বরফ গলনে প্রয়োজনীয় লিন তাপটা কি হবে? ml, যার ভরটা আমরা জানি না। ওই m কেজি বরফ গলনের প্রয়োজনীয় তাপটা যেটা হবে সেটা হবে m ইন্টু 80 ইন্টু 4200 জুল। এটা আর তো কিছু নয়, গলনের লিন তাপ। সুতরাং এই তাপটা এই তাপের সমান, অর্থাৎ 16,800 জুলের, অর্থাৎ জলের বর্জিত তাপ নিয়ে এই m কেজি বরফ গলবে। এখন তুমি লিখতে পারো ক্যালোরিমিতির নীতি অনুসারে। আমি এখানে পরিসরটা কম, তাই ওই কথাটা মুখে বলছি, তুমি খাতায় লিখলে ওটা লিখবে। ক্যালোরিমিতির নীতি অনুসারে গৃহীত তাপ সমান বর্জিত তাপ। লেখার পর কি লিখলে? বর্জিত তাপ ওখানে Q2 আর গৃহীত তাপ Q1, Q1 ইজিক্যাল টু Q2। তাহলে এখান থেকে তুমি কি পাবে? m ইন্টু 80 ইন্টু 4200 সমান 16,800। তো এটাকে সমাধান করলে শেষ পর্যন্ত তুমি কি পাবে এখান থেকে? না দেখো, সমাধান করলে শেষ পর্যন্ত যেটা পাবে or m ইজিক্যাল টু 0.05 কেজি। তার মানেটা কি দাঁড়ালো? সমস্ত বরফ গলল না, 0.100 কেজি বরফ গলল 0.05 কেজি। তার মানে অর্ধেক বরফ গলল। এখন তোমাকে যদি বলা হয় মিশ্রণের উষ্ণতাটা কি হবে? আরে অর্ধেক বরফ গললো, তার মানে বাকি অর্ধেক তো ওই পাত্রে রইলো। তাহলে এখন পাত্রে কে আছে? জল আর বরফ। জল আর বরফের মিশ্রণ থাকা মানেই তার অন্তিম উষ্ণতা 0°C। তাহলে তোমাকে এখানে যুক্তি দিয়ে লিখতে হবে যেহেতু পাত্রে বরফ ও জলের মিশ্রণ আছে, তাই মিশ্রণটির উষ্ণতা উষ্ণতা 0°C। তাহলে এতটা বরফ গলেছে, অবশিষ্ট আছে বরফ কত?
অবশিষ্ট বরফের ভর কত হবে? অবশিষ্ট বরফের ভর হবে 0.05 কেজি। 0.10 কেজি থেকে 0.05 কেজি যদি বাদ দিই তাহলে এটাই পাই। এখন ভাবো এই অঙ্কটাকে যে একটু বাড়িয়ে দিই। বাড়িয়ে দেওয়া বলতে কি, জলের ভরটা যদি বাড়িয়ে দিই কিংবা জলের উষ্ণতাটা যদি বাড়িয়ে দিই, অর্থাৎ জল যে তাপটা বর্জন করবে সেটা যদি এই Q1 এর থেকে, অর্থাৎ সমস্ত বরফকে গলাতে যে তাপ দরকার হবে তার থেকে যদি বেশি হয়, তাহলে কিন্তু স্টেপটা আলাদা হবে। আমি পরের অঙ্কে ওই একই ঘটনাটাকে জলের ভরটাকে বাড়িয়ে দিয়ে কিংবা উষ্ণতাটাকে বাড়িয়ে দিয়ে সেক্ষেত্রে অঙ্কটাকে সমাধান করার পদ্ধতি কি সেটা দেখাচ্ছে। আমাদের কাছে এই অঙ্কটা নিয়ে আলোচনা করেছিলাম যে 0°C উষ্ণতার 0.100 কেজি বরফের সাথে 40°C উষ্ণতার 0.100 কেজি জল মিশ্রিত করলে কি ঘটবে। এখন এসো এই ব্যাপারটা একটু পরিবর্তন ঘটাই। কি সেই পরিবর্তন? জলের ভরটা বাড়ানো যাক 0.500 কেজি, অর্থাৎ জলের ভরটা পূর্বের 5 গুণ করে দিলাম। এখন দেখো পাত্রে যদি বরফ জলের মিশ্রণটা থাকে, এখন অঙ্কের পদ্ধতিটা কি হওয়া উচিত? তাহলে প্রথমে আগের মতোই, আগের যেমন করেছিলাম সেই রকমই স্টেপ আমরা অনুসরণ করি। প্রথমে আসি বরফ। তাহলে দেখো এই বরফটা গলবার জন্য যে তাপ দরকার, বরফ গলনের যে লিন তাপ, সেটা আগে গণনা করি। বরফের ভর M1 সমান 0.100 কেজি, লিন তাপ L = 80 × 4200 জুল। তাহলে গলনের প্রয়োজনীয়তা, তাপ Q1 = M1L, তার মানে 0.100 4200 জুল। তাহলে হিসেব করলে যেটা আসছে তাহলে 3000 আর 2 16 6 4 32 33 33600 জুল এই তাপটা দরকার, 33600 জুল। এইবার এসো ওই তাপটা জলের উষ্ণতা 40 থেকে 0° এলে জল ওই তাপটা সরবরাহ করতে পারে কিনা। জল, তাহলে ভর হলো M2 0.500 কেজি। উষ্ণতার পরিবর্তন θ2 - θ1 সমান 40°C। মাথায় রেখো উষ্ণতাটা 40°C থেকে 0°C পৌঁছাচ্ছে। আর আপেক্ষিক তাপ, জলের আপেক্ষিক তাপ S 4200 জুল প্রতি কেজি প্রতি ডিগ্রি সেলসিয়াস। তাহলে বর্জিত তাপটা কত? অর্থাৎ জলের উষ্ণতা 40°C থেকে 0°C পৌঁছালে জল কতটা তাপ বর্জন করে।
Q2 is equal to M2S theta 2 minus theta 1। তার মানে এখানে আসছে 0.500 ইন্টু 4200 ইন্টু 40 এত জুল। তাহলে এবার খেয়াল করো এটা কত হতে পারে। না 2 2 4, 4 2 8, 2 2 4, 4 2 8, আর এখানে আসছে তোমার 0 0 0। তার মানে 84,000 জুল এই তাপটা সে সরবরাহ করতে পারবে ওই জলটা। সুতরাং স্বাভাবিকভাবে খেয়াল করো জল যে তাপটা বর্জন করছে 0°C উষ্ণতায় পৌঁছালে, জলের উষ্ণতা 40 থেকে 0°C যে উষ্ণতায় পৌঁছালে যে তাপটা বর্জন করছে সেটা বরফের গলনের জন্য যে লিন তাপ দরকার তার থেকে বেশি। তাহলে এখান থেকে কি সিদ্ধান্ত করব? না এই তাপ যদি ত্যাগ করে বরফ তো গলবেই, আবার বরফ গলা জলের উষ্ণতা আরো উচ্চতর হবে। তার মানে এখানে তোমায় ওই মিশ্রণটার উষ্ণতা 0°C নয় আরো বাড়বে। তাহলে এখন তোমার দেখার প্রয়োজন সেটা কতটা বাড়বে বা মিশ্রণের অন্তিম উষ্ণতা কি হবে। তাহলে নিশ্চয়ই তুমি খেয়াল করছো আমরা এখানে একটা বিষয় এমন রেখেছি যাতে কিনা আমরা সিদ্ধান্তটা নিতে পারি। কিরকম? না যেহেতু Q1 বা তুমি বলতে পারো Q2 গ্রেটার দেন Q1, তাই মিশ্রণের অতএব মিশ্রণের অন্তিম উষ্ণতা হবে থিটা। এটা ধরে লিখে রাখবে, যেখানে থিটা অবশ্যই গ্রেটার দেন 0°C। তাহলে এইবার ওই থিটাটা গণনা করবো কিভাবে? তার মানে অঙ্কে তুমি যখন সমাধান করবে তার মানে এই দুটো কোশ্চেন রাখতেই হবে। তাহলে এখন তোমার দেখা দরকার যে জলের উষ্ণতা θ°C পৌঁছালে আবার অপরদিকে বরফ গলা জলের উষ্ণতা এখানে পৌঁছানোর পর, অর্থাৎ বরফ গলে জলে পরিণত হলে সে এতটা তাপ গ্রহণ করবে, আবার ওই বরফ গলা জল 0° থেকে θ°C পৌঁছালে আরো কিছুটা তাপ গ্রহণ করবে। এই সম্মিলিত তাপটা কত আমরা এসো দেখে নিই। বরফ গলা জল তার উষ্ণতার পরিবর্তন কত? θ - 0°C। তাহলে দেখো ওই বরফ গলা জল দ্বারা গৃহীত তাপ, তাহলে গৃহীত তাপটা কত হবে? তার মানে সেই বরফ গলা জল দ্বারা গৃহীত তাপ যেটা হবে সেটা 0.1004200 গুণিতক থিটা। তাহলে বিষয়টা দাঁড়ালো 420 থিটা, এত জুল এই পরিমাণ তাপ সে গ্রহণ করবে। তার মানে মোট গৃহীত তাপ কত? 33,600 জুল প্লাস 420 থিটা, অর্থাৎ মোট গৃহীত তাপ Q is equal to Q1 plus Q3। খেয়াল দেখো Q1 plus Q3, তাহলে কত হবে সেটা? 33,600 প্লাস 420 থিটা।
তাহলে এই টোটাল তাপটা গ্রহণ করবে বরফ। সে 0°C উষ্ণতার বরফ থেকে 0°C উষ্ণতার জলে পরিণত হবে। তারপর 0°C থেকে বরফ গলা জলের উষ্ণতা বেড়ে আরো θ° বাড়বে। এইবার এসো আমরা যেটা দেখব যে ওই তাপটা সরবরাহ করবে কে, না ওই তাপটা সরবরাহ করবে তোমার পাত্রস্থ জল। তাহলে জলের উষ্ণতা 40°C থেকে θ°C নেবে এলে জল কতটা তাপ বর্জন করে। এখানে আমরা লিখছি উষ্ণ জল। উষ্ণ জলের উষ্ণতার পরিবর্তন। উষ্ণ জলের উষ্ণতার পরিবর্তন কত? 40 - θ°C। বর্জিত তাপ, বর্জিত তাপ Q ড্যাশ ইজিক্যাল টু, তো উষ্ণ জলের ভরটা কত? 0.50, আপেক্ষিক তাপ 4200, আর উষ্ণতার পরিবর্তন 40 - θ। তাহলে তুমি কি পাবে? এটা এত জুল। তাহলে এবার খেয়াল করো, এই পরিমাণ তাপ সে বর্জন করবে। এবার আমরা আসবো ক্যালোরিমিতির নীতি অনুসারে সমান বর্জিত তাপ, গৃহীত তাপ সমান বর্জিত তাপ। তাহলে এবার এটা সমাধান করি। এসো দেখো আমরা এটা কি পাই। মোট গৃহীত তাপ তো তুমি হিসেবে পাচ্ছ। তাহলে গৃহীত তাপ হচ্ছে, একটু খেয়াল করো, θ 2140 - θ। তাহলে এইবার দেখো এই অংশটাতে আমরা কি পাই। এই 2100 θটাকে যদি এদিকে আনি, (33,600), তাহলে আমরা কি পাচ্ছি দেখো, (2520 θ তাহলে 50,400। তাহলে θ ইজিক্যাল টু কত? 20°C। তার মানে মিশ্রণটার উষ্ণতা 40° থেকে 20° নেমে আসবে, আর বরফ গলে জলে পরিণত হবে এবং তার উষ্ণতা সেটাও আবার 0 থেকে 20°তে পৌঁছাবে। পরবর্তী অঙ্ক, একটি ক্যালোরিমিটারে জলসম 0.010 কেজি, এতে 0.200 কেজি জল আছে। ওই জলের ভিতর 100° উষ্ণতার 100°C উষ্ণতার স্টিম কিছুক্ষণ পাঠানো হলো। এতে জলের ওজন 0.006 কেজি বেড়ে গেল।
তাহলে জলের প্রাথমিক উষ্ণতা 25°C হলে অন্তিম উষ্ণতা কত? এখন ভাবো একটা পাত্রে 25°C উষ্ণতার জল আগে থেকে আছে। এইবার ওই পাত্রে স্টিম চালনা করা হচ্ছে। এখন তার ফলে 0.006 কেজি মানে 6 গ্রাম ভর বাড়লো। প্রথমে এসে ভরটা বাড়লো কেন? না, ভরটা বাড়লো স্টিম ঘনীভূত হয়ে জলে পরিণত হয়েছে। তার মানে যে পরিমাণ স্টিম ঘনীভূত হয়ে জলে পরিণত হয়েছে তার ভর 0.006 কেজি। এখন কি ঘটনা ঘটতে পারে? স্টিমের উষ্ণতা 100°C আর পাত্রে থাকা জলের উষ্ণতা 25°C। তাহলে মিশ্রণের অন্তিম উষ্ণতা কি হতে পারে? নিশ্চয়ই 100 আর 25 এই দুজনের মাঝামাঝি কোথাও। আমাদের বের করতে হবে ওই অন্তিম উষ্ণতাটা কত। আমরা কিভাবে শুরু করেছি? ধরি অন্তিম উষ্ণতা θ°C। তাহলে যে স্টিম ঘনীভূত হয়েছে তার ভর তো আমরা পেয়েই গেছি 0.06 কেজি। এখন স্টিম ঘনীভূত হবে এবং তাপ বর্জন করবে, সেটা দুটো পর্যায়ে। প্রথম কথা, 100°C উষ্ণতার স্টিম 100°C উষ্ণতার জলে পরিণত হবে। তারপর ওই 100°C উষ্ণতার জল তার উষ্ণতা নেমে আসবে θ°তে। যেহেতু পাত্রের জলের উষ্ণতা 25°C, সুতরাং পাত্রের জলের উষ্ণতা তো স্টিম ফাটানোর ফলে 25° নিচে যাবে না, 25°র ওপরে যাবে, আর সেই ওপরে যাওয়া উষ্ণতাটাকে থিটা ধরেছে। তাহলে স্টিম ঘনীভবনের জন্য যে তাপ বর্জন করবে, অর্থাৎ ঘনীভূত হয়ে 100°C উষ্ণতার জলে পরিণত হলে যে তাপ বর্জন করবে সেটা ক্যালকুলেশনটা কি? স্টিমের লিন তাপ 2.26 × 10⁶ জুল প্রতি কেজি। ভর আর লিন তাপ গুণ করলে দেখো স্টিম ঘনীভূত হয়ে 100°C উষ্ণতার জলে পরিণত হলে এতটা তাপ বর্জন করবে। এইবার ওই উষ্ণ জল তার উষ্ণতা θ°C পৌঁছালে কতটা তাপ বর্জন করবে দেখো। Q2 ঘনীভূত জলের ভর, জলের আপেক্ষিক তাপ, উষ্ণতার পরিবর্তন, এটা গুণ করে শেষ পর্যন্ত এসেছে 25.2 × 100 - θ জুল। এইবার এই যে তাপটা স্টিম বর্জন করলো, গ্রহণ করবে কে? গ্রহণ করবে দুজন, এক পাত্র আর দুই পাত্রে থাকা শীতল জল, তুলনায় শীতল জল। এখন পাত্রের জলসম বলে দিয়েছে 0.010 কেজি। তাহলে তাপগ্রাহিতা কত? মাথায় রেখো, জলসমকে 4200 দিয়ে গুণ করলে যেটা পাবো পাত্রের তাপগ্রাহিতা, অর্থাৎ পাত্রের উষ্ণতা 1°C বৃদ্ধি করতে হলে করলে ওই পাত্র যে পরিমাণ তাপ গ্রহণ করবে সেটা তার হিসেব। তাহলে এবার পাত্রর 1°C উষ্ণতা বৃদ্ধি করলে এতটা তাপ গ্রহণ করে, আর পাত্রের উষ্ণতার পরিবর্তন কত হবে? না 25°C থেকে বের হবে থিটা। তাহলে ওই উষ্ণতা বৃদ্ধির জন্য পাত্র কতটা তাপ গ্রহণ করবে খেয়াল করে দেখো। আচ্ছা, এই গুণফলটা গুণ করলে আসবে 42, তাই করেছি M2S2 গুণফল, আর এখানে উষ্ণতার পরিবর্তন। এবার শুধু তো পাত্র নিচ্ছে না, তাপটা নিচ্ছে আবার শীতল জল। এইবার শীতল জল দ্বারা গৃহীত তাপ, শীতল জলের উষ্ণতা 25°C থেকে থিটা পর্যন্ত বৃদ্ধি করতে হলে কতটা তাপ সে নেবে। তুমি লক্ষ্যই করতে পারছো এখানে জলের ভর, জলের আপেক্ষিক তাপ আর উষ্ণতা বৃদ্ধি করলে আমরা এই অংশ পর্যন্ত পেয়েছি। এবার কি করব? ক্যালোরিমিতির নীতি অনুসারে গৃহীত তাপ সমান বর্জিত তাপ, এই নীতিতে ফেলবো এবং থিটার মান বের করব। ক্যালোরিমিতির নীতি অনুযায়ী গৃহীত তাপ সমান বর্জিত তাপ। তাপটা গ্রহণ করেছে কে কে? পাত্রস্থ জল আর পাত্র। তাহলে সেই দুটো তাপের সমষ্টি ওটা গৃহীত তাপ। আর বর্জন করেছে কে? স্টিম একাই। স্টিম দুটো ধাপে বর্জন করেছে, ঘনীভবনের সময় আর ঘনীভূত জলের উষ্ণতা θ°C নেমে আসার সময়। এইবার দেখো সেই দুটো তাপ যোগ করলে আমরা এই বিষয়টা পাচ্ছি। এবার খেয়াল করো 840 আর 42 এর দুজনেরই θ-25 আছে, তাহলে এই দুটো যোগ করে দিলে 882 হচ্ছে। অপরদিকে Q1টার মান 13,560
আর 25.2 100 মাইনাস থিটা। এইবার আর থিটাটা গুণ করে দিলে 882 থিটা। এদিক থেকে 25.2 থিটা সেটা তোমার বাম পক্ষে এনেছে, বাম পক্ষে আনলে 25.2 থিটাটা যোগ হয়। অপরদিকে দেখো 13,560, 25.2টা 100 সাথে গুণ করলে 2520 হয়, আর 882 25 দিয়ে গুণ করলে 22,050 হয়। এবার দুই দিকে এনে এই সংখ্যাগুলোকে যোগ করে আমরা পাচ্ছি যথাক্রমে 907.2 থিটা আর 38,130। এবার যথারীতি থিটার মান বের করবো। 38,130 কে 907.2 দিয়ে ভাগ করলে মোটামুটি ভাবে আমরা যেটা পাচ্ছি 42.03 ডিগ্রি সেলসিয়াস। এটাই হলো ওই জলটার অন্তিম উষ্ণতা। আরো একটি অঙ্ক কি দেওয়া আছে, কিছু পরিমাণ বরফকে সমহারে তাপ দেওয়া হতে থাকলো। প্রথম মিনিটে বরফের তাপমাত্রা সমহারে বৃদ্ধি পেল, পরের 4 মিনিট উষ্ণতা স্থির থাকলো, শেষ 2 মিনিটে উষ্ণতা আবার সমহারে বৃদ্ধি পেল। তাহলে অন্তিম উষ্ণতা কত হবে? বরফ গলনে লীন তাপটা বলা আছে, জলের আপেক্ষিক তাপ বলা আছে। বিষয়টা খেয়াল করো, একটা পাত্রে কিছু বরফ নেওয়া হয়েছে, নিশ্চয়ই সেই বরফটা কোনো একটা টেম্পারেচার হতে পারে, সেটা -θ ডিগ্রি সেলসিয়াস। এখন তুমি ভাবো, যদি বরফ এই বরফকে সমহারে মানে প্রতি মিনিটে বা প্রতি একক সময়ে নির্দিষ্ট পরিমাণ তাপ বাইরের কোনো উৎস থেকে দেওয়া হতে থাকে, তাহলে প্রথম 1 মিনিটে বরফের তাপমাত্রা সমহারে বৃদ্ধি পেল। এর কথাটার মানে কি না, -θ ডিগ্রি সেলসিয়াস কিছু একটা হতে পারে, সমহারে তাপ দেওয়ার ফলে তার উষ্ণতা সমহারে বৃদ্ধি পেল। পরের 4 মিনিট উষ্ণতা স্থির থাকলো। তাহলে বরফে তাপ দেওয়া হচ্ছে অথচ তার উষ্ণতা স্থির থাকছে, এটা কিভাবে সম্ভব? একমাত্র বরফ যদি গলনাঙ্কে থাকে এবং সেই সময় তাপ দিলে যদি বরফের অবস্থার পরিবর্তন হয়, অর্থাৎ কঠিন থেকে তরলে রূপান্তর হয়, কেবলমাত্র সেই সময়টাতেই প্রদত্ত তাপের কারণে উষ্ণতা স্থির থাকতে পারে। ওই তাপ কেবলমাত্র অবস্থার পরিবর্তনে ব্যবহার হবে। এবার দেখো পরবর্তী যে সময়টা 2 মিনিট, পরের 2 মিনিটে যে তাপটা দেওয়া হয়েছে সেই তাপে বরফ গলা জলের উষ্ণতা সমহারে বৃদ্ধি পেয়েছে। এখন অন্তিম উষ্ণতাটা কত ধরে নিয়েছি? θ ডিগ্রি সেলসিয়াস। আমি এটা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করলাম যাতে তোমার বুঝতে সুবিধে হয়। এবার এসো অঙ্কটার সমাধান। সমাধান কি না, আমরা ধরে নিয়েছি তাপ প্রয়োগের হার কিউ জুল প্রতি মিনিট, আর যে বরফটার কথা বলা হয়েছে তার ভর এম কেজি। আমাদের যা তথ্য দেওয়া আছে সেই তথ্যটা কেবলমাত্র এই 4 মিনিটের পোরশন আর 2 মিনিটের পোরশনটাকেই সাহায্য করবে। এসো আমরা এই অন্তিম উষ্ণতা যেটাকে 5 ডিগ্রি সেলসিয়াস ধরে নিয়েছি, অর্থাৎ বরফ গলা জলের উষ্ণতা 2 মিনিট ধরে তাপ দেওয়ার ফলে 5 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে, এটা ধরে নিয়েছি। এখন ফাইটাকেই বের করব। এখন দেওয়া তথ্যগুলোকে পরপর সামনে রাখো। প্রথমে কি বলা হয়েছে যে 4 মিনিট উষ্ণতা স্থির থাকবে। তাহলে 4 মিনিট ধরে তাপের উৎস কতটা তাপ দেবে? 4Q। এখন এই 4Q জুল কি কাজটা করবে? তুমি তো দেখতেই পাচ্ছ লেখচিত্রে যে সে কেবলমাত্র বরফের অবস্থার পরিবর্তন ঘটাবে। তার মানে এম ইন্টু বরফ গলনের লীন তাপ কত? 80 ইন্টু 4200। তাহলে এই কাজটা এই 4 মিনিট ধরে হবে। এবার পরের 2 মিনিট, পরের 2 মিনিটে কতটা তাপ দেওয়া হবে? 2Q পরিমাণ। এখন এই 2Q পরিমাণ তাপ বরফ গলা জলের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বাড়াবে। তো বরফ গলা জলের ভর এম, জলের আপেক্ষিক তাপ 4200 এবং উষ্ণতার পরিবর্তন 0 থেকে 5, 5 মাইনাস 0 মানে 5। তাহলে এইবার ভাবো, আমি একটু অঙ্কটা সংক্ষেপই করলাম, লিখে লিখে করলে ভালো হতো।
এবার এই দুটোকে যদি ভাগ করে দিই, অর্থাৎ 1 নম্বর সমীকরণকে যদি 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দিই, লিখলাম বটে কথাটা, তুমি কিন্তু খাতায় যখন লিখবে 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে পাই, তাহলে তুমি কি পাবে? দেখো 4/2, কিউ কিউ তো কেটে যাবে, এদিকে এম এম সেটাও তো কাটবে, 4200 কেটে যাবে, তাহলে থাকবে কি 80/5। তাহলে তুমি বলো না ফাই সমান হবেটা কি? না, ফাই ইজিক্যাল টু হবে 40°C। তাহলে যে বরফটা নেওয়া হয়েছে সমহারে তাপ দিতে থাকলে 2 মিনিট শেষে তার উষ্ণতা হবে 40°C।